গত ক্লাসে আমরা কি করেছিলাম যে সামন্তরিকের আমরা বর্ণনাটা লিখতে গিয়ে লিখতে পারি না, আমরা সামন্তরিক এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা শিখেছিলাম এবং পার্থক্যটা দেখেছিলাম। তো আজকে আমরা এখন দেখব যে সামন্তরিক কিভাবে আঁকতে হয়। সামন্তরিক এবং রম্বস দুইটাই প্রায় কাছাকাছি। তো আমরা সামন্তরিক এবং রম্বস একটা আঁকলে আরেকটা অনেকটাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে আমরা এখন সেটা দেখব। তো আমি মনে করি এখানে একটু ত্রিকোণী ব্যবহারের যে বিষয়টা বলছে সেই বিষয়টাতে অনেকে একটু ঝামেলায় পড়বে। কিন্তু যেহেতু তোমাদের পেন্সিল কম্পাসটা অনেকে ব্যবহার করতে একটু কষ্ট হয়, সেই ক্ষেত্রে ত্রিকোণী ব্যবহার করলে সহজ। তো আমি মনে করি আমি যতটুকু দেখেছি যে ত্রিকোণীর চেয়ে আমাদের পেন্সিল কম্পাসটা ব্যবহার করতে পারলে আমরা আরো সহজে আঁকতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে আমরা যে সামন্তরিকটা আঁকতে চেয়েছিলাম বা এঁকেছিলাম সেটার বর্ণনাটা আমরা করতে পারিনি। তারপরে আমরা আজকে আবার শুরুতেই সেই সামন্তরিকটা আঁকার চেষ্টা করি। তোমরা আবার খেয়াল করো এবং আমরা প্রথমে আঁকবো, তারপর বর্ণনা করব সামন্তরিক। সামন্তরিকের অঙ্কন বিবরণ আমরা দেখি। এটা আজকে হচ্ছে বিবরণ মানে বর্ণনা বা অঙ্কন বর্ণনা দিলেও পারবা। বিবরণ অনেকের জন্য কঠিন হলে আমি বর্ণনা দিই, কারণ অনেকে আবার বিবরণটা অনেকের জন্য কঠিন হবে। বিবরণ আর বর্ণনা একই কথা। তো আজকে আমরা দেখি আমাদের প্রশ্নটা যদি আমরা অঙ্কন বর্ণনা, সেক্ষেত্রে আমাদের এটা ছিল প্রশ্নটা যদি আমরা এখানে একটু দেখে দিই যে আমাদের সামান্তরিকটার কোণ হবে তোমার ক কোণ বা ক কোণ সমান 60 ডিগ্রি। ক কোণ সমান 60 ডিগ্রি হবে, ওটা খেয়াল করে দিই। মানে একটি কোণ 60 ডিগ্রি হবে আর ভূমি হবে মানে এক বাহু সমান 4 সেন্টিমিটার। এক বাহু সমান আমার এইখানে একটু ছোট করে দিই, 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার আজকে যে আমরা সামুদ্রিকটা আঁকবো সেই সামন্তরিকের একটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার থাকবে, এক বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। আর এক বাহু বলতে এখানে আসলে বিপরীত বাহু, এখানে দুইটা বাহুই হবে, কিন্তু এক বাহু বলতে এখানে বিপরীত বাহু 4 সেন্টিমিটার যদি এক বাহু, তার বিপরীত বাহুটাও 4 সেন্টিমিটার হবে। এক বাহু যদি 3 সেন্টিমিটার হয়, তার বিপরীত বাহুটাও 3 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে মূলত আমার আজকের সামন্তরিকের কি কি লাগবে কিংবা কি দিয়ে আমরা সামন্তরিকটা আঁকবো পরিমাণটা আমরা জেনে নিলাম। এখন আমরা সামন্তরিকটা আঁকার চেষ্টা করি। যদিও আমরা এখানে তোমাদেরকে প্রথমে বলিনি, তোমরা এক স্কেল দিয়ে একটা রেখা নিবে,
যদিও আমাদের বইতে অনেকের জন্য আচ্ছা, আমি একটা রেখা নিলাম, সরল রেখা। এই সরল রেখার থেকে যদি আমি আজকে পুরোটাই যদি পেন্সিল কম্পাস দিয়ে আঁকি তাহলে সেটাও করতে পারি। আচ্ছা, প্রথমে ধরে নিয়ে আমরা এখানে 4 সেন্টিমিটার একটা রেখা, সরল রেখা আঁকলাম 4 সেন্টিমিটার। এই সরলরেখা আঁকার পরেই আমরা কোনটা আঁকবো। এখন কোনটা আঁকতে হলে তো আমাদের চাঁদা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাঁদাটা ব্যবহার করব। আর যাদের চাঁদার মাঝখানে একটা দেখতে ছিদ্র আছে, এই ছিদ্রটা ব্যবহারটা কিভাবে করে আমরা 90 মানে আঁকবো সেটা আমরা দেখব। প্রথমে আমি বলি চাঁদার সম্পর্কে তো আমাদেরকে ক্লিয়ার জানা থাকা লাগবে। এখানে দেখো একদিক থেকে শূন্য শুরু হয়ে এই শূন্যটা পরে দেখা যায় 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তারপর হচ্ছে 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180। দেখো এই একদিক থেকে এই শূন্য থেকে 180 পর্যন্ত হয়েছে, এবং উপরে যে দেখো এক পাশ থেকে আবার শূন্য থেকে 180 ডিগ্রি পর্যন্ত আছে। এখানে প্রতিটি ঘর হচ্ছে বড়, মানে এখানে বড় যে ঘরগুলো, এই বড় ঘরগুলো প্রত্যেকটি হচ্ছে 10 ডিগ্রি করে। তো আমি যে দিক থেকে মানে চাঁদাটা বসাবো সেই দিক থেকে আমি গুনবো, অর্থাৎ আমার রেখাটা হচ্ছে এটা। তাহলে আমি এদিক থেকে উপরের দিকে যাব 60 ডিগ্রি নিতে হলে। আমি আবার বলতেছি, আমার চাঁদাটা বসানোর পরে আমার এই যে আমার হাতের ডান পাশ থেকে আমি দেখবো, ডান পাশের নিচ থেকে, ডান পাশে মানে চাঁদারও ডান পাশের নিচ থেকে 10 থেকে শুরু করে 60 ডিগ্রি কোন জায়গায় আছে সেই জায়গাটা আমি খুঁজে বের করব। বের করে তারপরে আমি 60 ডিগ্রি কোনটা আঁকতে পারবো। কিভাবে? তুমি প্রথমে এই যে তোমাদের প্রত্যেকের কাছে যে চাঁদা আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি। সবাই একটু দেখো তো তোমাদের জ্যামিতি বক্সের চাঁদাটা একটু স্ক্রিনের সামনে রাখো, আমি একটু দেখতে চাই কারা কারা কাদের কাছে চাঁদাটা এই মুহূর্তে আছে। তোমরা একটু সবাই জ্যামিতি বক্সটা নাও, নিয়ে চাঁদাটা সামনে দেখাও আমাকে। আচ্ছা, আমি দেখতেছি কয়েকজনকে দেখতেছি। তামিমাকে দেখা যাচ্ছে, ফাতেমাকে দেখা যাচ্ছে, আর বাকিগুলোদের কই? বাকিরা সামনে রাখো। আচ্ছা, মালিহা, তারপরে মায়া, শরণ, সুশি, আর কাদের গুলো দেখতেছি? আচ্ছা, সপ্তর্ষি, সেজুর দিকটা কি সামনে দেয়? সেজু তো তোমার স্ক্রিনে একটু সামনে নিয়ে দেখো, তোমার দেখা যাচ্ছে। সাদা জিনিস তো অনেকের স্ক্রিন দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে না, একটু নাড়াচাড়া করলে বোঝা যাবে যে। তারপরে হ্যাঁ, তারপরে সাদিকা, শরণেরটাও দেখা যাচ্ছে। আচ্ছা, জারিনকে দেখতেছি, তাসমিতিশিকে, তারপরে স্মৃতি, সাবিকুন নাহারেরটা কোথায়? সাবিকুন নাহারের কি জ্যামিতি বক্স নাই? সাবিকুন নাহারেরটা দেখা যাচ্ছে না। দিয়াটা মিতু, তারপরে নাদিয়াটা দেখা যাচ্ছে, নরেনেরটাও দেখা যাচ্ছে, সুরাইয়ারটাও দেখা যাচ্ছে। যাও, তাহলে দেখতেছি যে আমি অনেকে যে জিদনি, হাফসা, আনিলা, মুনিয়ারটা কি দেখা যাচ্ছে না? মুনিয়ারটা কোথায়? যে মুনিয়ারটা, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে। নুজহাতেটা দেখা যাচ্ছে, তারপরে ফেরদৌসিটাও দেখা যাচ্ছে। সাদিকা হক, তোমারটা একটু ক্লিয়ার করে দেখাও তো। সাদিয়া হক,
হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, মাইমুন নাহার লামিয়া। আর আচ্ছা, লামিয়াটা দেখা যাচ্ছে না কেন? মাইমুন নাহার লামিয়া, তোমারটা কি চাঁদা নাই মাইমুন নাহার? আর বাকিদের বন্ধ আছে। যাক, অনেককে দেখলাম যে অনেক যারা আমার যাদের স্ক্রিনটা অন করা আছে তাদের প্রত্যেকে দেখতেছি যে তাদের কাছে আছে। যাও, ভেরি গুড যে তোমরা অন্তত জ্যামিতি করতে গিয়ে তোমাদের জ্যামিতি বক্সটাদের সামনে রাখছো। তো এখন আসি আমরা পরবর্তীতে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আহ দুই দিক থেকেই আছে এটা আমার যখন প্রয়োজন হয়, অর্থাৎ হচ্ছে একটা জিনিস মনে রাখবা, একটি সরল রেখা, এই সরল রেখাটা আমি যদি বোঝানোর জন্য কোন পরিমাণটা বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি, এখানে মাঝখানে দেখাচ্ছি। এই এই যে যে দূরত্ব মানে এই রেখা থেকে এখানে যদি একটা বিন্দু দিই আমি, এই বিন্দুর এক পাশ থেকে এক পাশ পর্যন্ত যে রেখাটা, এই রেখাটা পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আমার হচ্ছে ডিগ্রিটা হচ্ছে মানে টোটাল আমার একটা বৃত্তকে, ধরেন একটা যদি বৃত্ত আঁকি, এই বৃত্তটার চারপাশকে 360টা ঘর, 360টা ঘরে বিভক্ত করছে। প্রত্যেকটা ঘর যেমন এখানে এভাবে এভাবে করে টোটাল হচ্ছে 360টা ঘর ভাগ করছে। এর প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ডিগ্রি, প্রত্যেকটি ঘর হচ্ছে এক একটা ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে একটা বৃত্তর মাঝখানে যে বিন্দুটা, বিন্দুর চারপাশ হচ্ছে, এই বিন্দুর চারপাশ হচ্ছে কোণের পরিমাণে 360 ডিগ্রি। আর আমরা তো সবাই পড়ছি সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে ডিগ্রিটা জিনিসটা কি জানলাম আমরা প্রাথমিক ভাবে, যে একটা বৃত্তের যে কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুর চারদিকে কেন্দ্রবিন্দুকে কেন্দ্রে রেখে, মাঝখানে রেখে চারটা মানে বৃত্তের চারদিক পুরো বৃত্তটাকে 360টা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা ডিগ্রি, এভাবে হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা জানি যে সমকোণ, ধরুন আমি হাত দিয়ে আঁকতেছি, ধরুন এই সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে বৃত্তের ভাগের এক ভাগ। একটা বৃত্তকে যদি তুমি 4টা ভাগ করো, ধরো এই বৃত্তটাকে আমি 4 ভাগ করলাম, দেখো তো যে 4 ভাগ করলে দেখো এটা একটা ভাগ না, এই ভাগটা হচ্ছে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা তাহলে ডিগ্রি জিনিসটা যে আমরা যে চাঁদাতে দেখো, তাহলে চাঁদাতে একটা সরলরেখা যদি ধরে নিছে, অনেকের কাছে ক্লিয়ার হবে না, যেহেতু এখানে আলোর বিষয়টা জড়িত আছে, যার কারণে অনেকের কাছে মনে হবে যে চারের আসলে কি চাঁদা ধরছে কিনা। তারপরে আমার এখানে হালকা একটা সবুজ দাগ দেখা যাচ্ছে, এটার কারণে হয়তো বুঝতে পারবা যে চারের হাতে একটা চাঁদা আছে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে এক মাথা থেকে এক মাথা পর্যন্ত, মানে এক থেকে যেখান থেকে একটা থেকে শুরু করে আরেকটা শেষ পর্যন্ত 180টা ঘর আছে। আর বড় করে প্রত্যেকটা 10 ঘর পর পর আমার মান দেওয়া আছে যে কোনটা কত পর্যন্ত আসছে। তো যাই হোক, আমার আঁকা লাগবে মূলত হচ্ছে 60 ডিগ্রি। আমি 60 ডিগ্রি আঁকার জন্য আমি এতগুলা কথা বলতেছি যে 60 ডিগ্রি জিনিসটা হয়তো অনেকের কাছে দূর থেকে বোঝা যাবে না, যার কারণে আমি বলে দিচ্ছিলাম আর কি এতক্ষণ ধরে। তাহলে আমরা দেখলাম যে আমি চাঁদাটা যদি এই বাড়তিটা বাইরে রাখলাম, রেখে আমার যে মাঝখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমার এখানে যে একটা বিন্দু আমরা তৈরি করব, মানে ফোঁটাটা পেন্সিল দিয়ে ভালো করে গাঢ় করে দেব, দিয়ে এই যে এখানে যে মাঝখানে যে আমার খালি জায়গাটা, অনেকের চাঁদার মাঝখানে একটা ফোঁটা আছে, এই ফোঁটাটা তোমার এই তোমার এখানে যে বিন্দুটা দিলাম এই বিন্দুটার উপরে রাখবে। রেখে স্কেলের এক মানে চাঁদার এক প্রান্তে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর নিচে প্রান্তটা যেন সোজা থাকে। আমাদের আগে চাঁদাগুলো একটু সহজ ছিল, নিচে দিয়ে দাগ থাকতো, পুরো একটা সরলরেখা থাকতো, মাঝখানে কোনো ছিদ্র ছিল না। কিন্তু এখন চাঁদাগুলোতে মাঝখানে একটা ছিদ্র আছে, নিচে কোনো সরলরেখা নাই, যার কারণে অনেকের জন্য
একটু কঠিন। কিন্তু আগের জ্যামিতি বক্স গুলোতে এরকম ছিল না। আগের জ্যামিতি বক্স গুলোতে অনেকের কাছে আছে, আমি জানি যে তোমাদের অনেকের কাছে পুরাতন বা যাদের জ্যামিতি বক্সের নিচে সরল একটা রেখা আছে, মাঝখান দিয়ে কোনো ছিদ্র নাই, এইগুলো সহজে বোঝা যায়, ওগুলা দিয়ে আঁকা আমি মনে করি সহজ। যাও, এগুলো ছিদ্র থাকলে দেখুন কিছু করার নাই, ছিদ্র দিয়েও তো আমাদের আঁকা লাগবে। তো এই ছিদ্রটা বসাবো বিন্দুতে, বিন্দুতে বসিয়ে আমি এখানে চান্দাটাকে এমন ভাবে ধরবো যে এখানে যে 0 ডিগ্রিটা আছে, 0 ডিগ্রি যে দাগটা, এই দাগটা যেন এখানে বা এখানে যে দাগটা আছে এই দাগটার সাথে, উপরে যে সরলরেখার যে দাগটা, দাগটার সাথে মিলে। আর ছিদ্রের যে ছিদ্রটা এই বিন্দুতে যেন মিলে। আমি আবারও বলতেছি, কোন সঠিকভাবে মাপার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে ছিদ্রটা এই বিন্দুতে বসাবো, এখানে আমি বিন্দুটা একটু বড় করে দিচ্ছি তোমাদের প্রয়োজনের জন্য। এই বিন্দুতে বসাবো, বসানোর পরে এইখানে ছিদ্রটা বসানোর পরে এখানে যে দাগটা, এই যে সরলরেখাটা, সরলরেখার উপরে যেন 0 ডিগ্রিটা থাকে। এভাবে থাকার পরে আমার 60 ডিগ্রি যেখানে, সেখানে একটা ফোঁটা দেব। ধরুন আমি আমার যে এখানে উপরে হচ্ছে তোমার 60 ডিগ্রি হচ্ছে আমার এখানে, আমি উপরে যে রেখার উপরে একটা বিন্দু দেব। এখানে তো স্কেল দিয়ে আঁক দেওয়া যাবে না, এখানে জাস্ট বিন্দু দিতে হবে। তো আমি কি করলাম, আমার 60 ডিগ্রিটা আমার বিন্দুতে, যদি আমার জ্যামিতি চাঁদাটা অনেক ছোট যার কারণে আমি একটু উপরে করে আঁকলাম, ধরে দিলাম যে আমার বিন্দুটা এখানে মিলছে, যে এখানে 60 ডিগ্রি যেখানে, সেই দাগটার উপরে একবার সুন্দর করে বরাবর করে বিন্দুটা দেব। দেওয়ার পরে তারপরে আমি এই বিন্দু আর এই বিন্দু, এই দুটাকে যোগ করার পরে যে কোন মাঝখানে যে পরিমাণটা আসবে কোণের, সেটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে তোমরা আমার সাথে 60 ডিগ্রিটা হিসাব করে দেখ, মাপো। আমি দুইটা বিন্দু এখন দেখো, এই যে দুইটা বিন্দুকে আমি যোগ করে দিচ্ছি। এই এখন আমার এই যে মাঝখানে যে কোণটা, এই কোণটা আমার 60 ডিগ্রি হয়ে গেল। এখন কত হচ্ছে, এটা হলো প্রাথমিক কাজ। তাহলে 4 সেন্টিমিটার প্রথমে কি করলাম, 4 সেন্টিমিটার একটা রেখা আঁকলাম। আঁকার পরে এখানে যে প্রথম বিন্দুটা, এই বিন্দুতে আমার জ্যামিতি বক্সে যে চাঁদাটা আছে সেটা নিলাম, নিয়ে এই বিন্দুতে রাখলাম। আর এখানে যে রেখাটা আছে এই রেখাটাতে 0 ডিগ্রিটা যেন ঠিক মতো বসে, বরাবর বসালাম। বসানোর পরে আমার 60 ডিগ্রি কোথায় আমি খুঁজে, সেটার উপরে, চাঁদার উপরে ওই ওই জায়গায় দিয়ে যে দাগটা আছে 60 ডিগ্রিতে, যে বড় দাগটা আছে সেই দাগে আমি একটা চাপ দিলাম, মানে পেন্সিল দিয়ে ওইখানে রেখাটার উপরে যান বিন্দু দিলাম, বিন্দু দিয়ে দুইটা বিন্দু যোগ করে দিলাম। যোগ করে এখন আমি যে মাঝখানে যে কোণের পরিমাণটা পেলাম সেটা হচ্ছে আমার 60 ডিগ্রি। এখন কত হচ্ছে, আমার কোণ আঁকা শেষ, এক বাহু আঁকা শেষ, এটা হচ্ছে দ্বিতীয় বাহু। যদি এটা যদি 4 সেন্টিমিটার হয়, তার বিপরীত বাহুটাও 4 সেন্টিমিটার হবে। তার মানে এটা অবশ্যই তাহলে 3 সেন্টিমিটার। তাহলে আমি 3 সেন্টিমিটার রাখলাম, এটা হবে আমার 3 সেন্টিমিটার। এবার আমি কি করলাম, স্কেল দিয়ে আমি 3 সেন্টিমিটার দেখবো, দেখে যে আমার এখানে 3 সেন্টিমিটার ঠিক আছে, আমি এটা 3 সেন্টিমিটার দাগ দিলাম। দাগ দিয়ে আমি 3 সেন্টিমিটার কোথায় এটা বের করে ওইখানে আমার একটা বিন্দু দিলাম, বিন্দু দিয়ে 3 সেন্টিমিটার লিখে দিলাম। এটা স্কেল বসিয়ে এই রেখাতে, এই যে রেখাটা আছে এই রেখাতে স্কেল বসাবো। বসানোর পরে 3 সেন্টিমিটার কতটুকু হয়, সে 3 সেন্টিমিটার পর্যন্ত আমি দাগ দিয়ে বাকিটা ইচ্ছে করে মুছেও দিতে পারি, বা কোনো সমস্যা নাই। ওই বিন্দু 3 সেন্টিমিটার পরে বাকিটা আমরা মুছে দিলাম। 3 সেন্টিমিটারের মধ্যে একটা বিন্দু দিলাম, বিন্দু দেওয়ার পরে এই যে 3 সেন্টিমিটার হল। এখন কত হচ্ছে, আমাকে এরপরে ত্রিকোণী ব্যবহার করতে বলছে। ত্রিকোণী ব্যবহার করে বাকি দুইটা রেখা আঁকতে বলছে। এই ক্ষেত্রে যদি আমরা ত্রিকোণী ব্যবহার করতে না পারি, যদি আমাদের ক্লাসের সুযোগ থাকে, ইনশাল্লাহ যখন খুলবে এর ভিতরে যদি 5 এর মধ্যে যদি আমরা স্কুলে সরাসরি যে ক্লাস করতে পারি, তাহলে আমি তোমাদেরকে ত্রিকোণীর ব্যবহারটা ওইখানে সরাসরি দেখালে অনেক ভালো হবে।
এখান থেকে দূর থেকে হয়তো ঠিকমতো বুঝবে না। তারপরেও আমি এখন যে পদ্ধতিতে চাচ্ছি ত্রিকোণী ছাড়া, সেটা হচ্ছে পেন্সিল কম্পাস। এখন কথা হচ্ছে আমার পেন্সিল কম্পাস দিয়ে জিনিসটা, আমি মনে করি পেন্সিল কম্পাসটা যদি তোমরা সঠিক ভাবে ধরতে পারো, তাহলে মানে সামান্তরিক হোক, রম্বস হোক, যেইটাই হোক, চতুর্ভুজের যে অংশই হোক, সেখানে আমাদের মাপটা সঠিকভাবে হবে। সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে না। যদি আমাদের একটু কষ্ট হবে, কিন্তু মাপটা আমাদের সঠিক হবে। তো সেক্ষেত্রে আমরা কি কাজ করব দেখো, যেভাবে আমরা সামান্তরিকের বাকি দুইটা বাহু আঁকবো, সেই বাহু দুইটা আঁকার নিয়মটা আমি দেখাচ্ছি এখন। প্রথমে কি করবা, তোমার পেন্সিল কম্পাসটা তুমি নিলা। তোমার পেন্সিল কম্পাসে, যে এটা হচ্ছে আমার পেন্সিল কম্পাস, পেন্সিল কম্পাসে আমি পেন্সিলটা সুন্দর করে যে পেন্সিলের যে কর্ডটা, ওই কর্ডটা যেন সুন্দরভাবে আমাদের রেজার দিয়ে, শার্পনার দিয়ে আমরা কি করব, সুন্দর করে কর্ডটা যেন হয় সূক্ষ্ম হয়, সুন্দর হয়, সেটা আমরা তৈরি করে আগে দিয়ে রাখবো। রাখার পর আমি পেন্সিলটা কম্পাসে মধ্যে দিব। দেওয়ার পরে এটা কি করবা, এটা প্রথমে এভাবে ধরবা। আমি আবার বলতেছি, দুই মাথাটা আগে দিয়ে প্রথমে পেন্সিল কম্পাসটা লাগাবে হালকা করে, লাগানোর পরে দুই মাথা ধরবে। ধরে একবার মুখোমুখি থাকে যেন, যেন পেন্সিলটা যেন একবার উপরে না উঠে যায়, আবার একবারে নিচে না নেমে যায়। দুই মাথাতে দেখবে পেন্সিল এবং আমার যে কাঁটাটা, এই দুইটার জন্য যখন আমি এক দূর থেকে একবার কাছে নিয়ে আসবো, যেন সমান থাকে। বা সমান না থাকলেও পেন্সিলটা একটু ছোট থাকলেও সমস্যা নাই, পেন্সিলটা হালকা একটু ছোট থাকবে, নাও সমান থাকবে, কিন্তু বেশি একটা উপর নিচ যেন না হয়। আমি বলতেছি, এই যে কাঁটা, এই যে পেন্সিল, এই দুইটা যখন আমি আটকাবো, দুইটা যেন সমান না হয়, মানে একবারে সমান যেন না হয়, আবার উঁচু নিচু বেশি যেন না হয়, সামান্য হালকা, পেন্সিলটা হালকা একটু উঁচু থাকবে, হালকা একটু উঁচু থাকবে। এই যে দেখবা এখানে পেন্সিলটা আমি, দেখো যদি হালকা করে প্রথমে লুজ করবা, হালকা একটু উঁচু করবা, পরে সুন্দর করে তোমার টাইট দিয়ে দিবা। দেওয়ার পরে এটা সুবিধা, মুভ করতে সুবিধা হয়, ঘুরাতে সুবিধা হয়। এরপরে আচ্ছা আমরা আটকালাম, আটকানোর পরে আমি কি করলাম, এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বরাবর আমি পেন্সিল কম্পাসটা দুই মাথা একবারে 4 সেন্টিমিটার পর্যন্ত নিব। নেওয়ার পরে আমার পেন্সিল কম্পাসটা তো এত দূর থেকে বোঝা যাবে না, যে 4 সেন্টিমিটার নিব, এই যে এখানে বসিয়ে এইখানে হচ্ছে মাপটা, এতটুকু আমরা সুন্দর করে পেন্সিল কম্পাসটার কাঁটাটা এক বিন্দুতে বসানোর পরে আস্তে আস্তে সুন্দর করে সূক্ষ্মভাবে আমি দেখবো যে মিলে কিনা। 4 সেন্টিমিটার দাগের উপর যদি পড়ে যায়, তাহলে বুঝবো যে এটা ঠিক আছে, আমার 4 সেন্টিমিটার নেওয়া হয়েছে। তখন আমি 4 সেন্টিমিটার নেওয়ার পরে এই বিন্দুতে, এই বিন্দুতে এই 4 সেন্টিমিটারের যে চাপটা, পেন্সিল কম্পাসের যে মাপটা, আমি যে 4 সেন্টিমিটার নিলাম, এই যে 4 সেন্টিমিটার নিলাম, এই 4 সেন্টিমিটার মাপটা এই বিন্দুতে বসাবো। বসিয়ে এখানে একটা চাপ আঁকবো। চাপটা আমি এখানে যদি হাত দিয়ে আঁকতে হচ্ছে, আমার এখানে একটা চাপ দিব, চাপ আঁকলাম এখানে একটা, মানে এই চাপটা মনে রাখবে, এই চাপটা বেশি বড় না হয়, ছোট না হয়, আইডিয়া করে নিবে যে এই রেখা বরাবর যেন চাপটা থাকে। আমি আবার বলতেছি, চাপটা হবে এই রেখা বরাবর যেন চাপটা একটু বড় করে আঁকবা, হালকা একটু বড় করে আঁকবা। আচ্ছা, তাহলে প্রথমে 4 সেন্টিমিটার করে এখানে একটা চাপ আঁকলাম। আঁকার পরে এবারে পেন্সিল কম্পাসটা আমি ছোট করে নেব, করে এবার আবার এখানে বসাবো, বসিয়ে এখানে 3 সেন্টিমিটার নেব। পেন্সিল কম্পাসটা এখানে কাঁটাটা এখানে বসিয়ে 3 সেন্টিমিটার কতটুকু হয়, সেই 3 সেন্টিমিটার মাপটা আমি নিব। নেওয়ার পরে আমি এই বিন্দুতে, এই বিন্দুতে এই যে এমনি করে পেন্সিল কম্পাসটা বসিয়ে একটা দাগ চাপ নেব। তাহলে দেখো একটা একটার উপরে একটা কেটে দিছে।
যে বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুতে, এই বিন্দুটাকে একটা ভালো করে আমি দিব। দেওয়ার পরে আমি এখন এই বিন্দুটা এখান থেকে যোগ করে দিব, এখান থেকেও যোগ করে দিব। দেখো এখন আমি যোগ করে দিচ্ছি। যদি এখানে আমি হাত দিয়ে আঁকছি, এখানে আমার পেন্সিল কম্পাসটা এত বড় নাই। আর তারপরে আমি চেষ্টা করেছি তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আর কি। তাহলে আমি কি করলাম, এখানে 3-4 সেন্টিমিটারের যে চাপটা এখানে এই বিন্দুতে বসালাম, বসায় এখানে একটা চাপ দিলাম। আবার এখান থেকে এবার 3 সেন্টিমিটার নিলাম, নেওয়ার পরে এই বিন্দুতে, তাহলে 3 সেন্টিমিটারের মাপটা, এই 3 সেন্টিমিটার মাপটা এই বিন্দুতে বসাবো। আর 4 সেন্টিমিটার মাপটা আমি এখানে লিখে রাখতেছি জাস্ট বোঝানোর জন্য, যে 4 সেন্টিমিটার মাপটা আমি এই বিন্দুতে বসাবো, বসে মাপটা নেব। নেওয়ার পরে যে বিন্দুতে, এখানে যে বিন্দুটা আছে এখানে ছেদ করবে, সেটাই হয়ে যাবে। ওইখানে আমি বিন্দুটা বসাবো। বসানোর পরে স্কেল দিয়ে আমি এটা এবং এটা দুইটাকে একটা একটা করে যোগ করে দেবো। যোগ করে দিলে আমার সামান্তরিকটা হয়ে যাবে। তাহলে ধরতে হবে এটা যেহেতু 3 সেন্টিমিটার, আমার এটা হবে 3 সেন্টিমিটার। এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে উপরেরটা আমার 4 সেন্টিমিটার। কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এই ক্ষেত্রে আমরা জানি, দেখো এটা 4, এটা 4, এটা 3, এটাও 3। আর যেহেতু আমার কোনটা হবে 60 ডিগ্রি, আমি কোনটা 60 ডিগ্রি লিখলাম। এখন কত হচ্ছে, এবার বর্ণনাটা কিভাবে করব সেই বর্ণনাটা এখন। আচ্ছা তোমরা সবাই আঁকো। আচ্ছা এই ক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিট পর আমি জানতে চাইবো যে কারা কারা তোমরা আঁকতে পারছো। এই যে 60 ডিগ্রি পরিমাণ একটা সামান্তরিক, যার একটি কোণ 60 ডিগ্রি, আর একটি বাহু 4 সেন্টিমিটার, আর একটি বাহু 3 সেন্টিমিটার, এই সামান্তরিকটা কারা কারা আঁকছো আমি 2 মিনিট পরে জানতে চাবো। তো সেই ক্ষেত্রে আমি বাকিদেরকে, তাহলে আমরা বর্ণনাটার দিকে চলে যাব, শুরু করব। এভাবে তোমরা এটা এঁকে নাও। আবার আরেকটা জিনিস বলতেছি, অনেকের হাত কাঁপে, হাত কাঁপার দরকার নেই, হালকা করে ধরবে, ধরে ইজি করে স্কেলটা বসাবে। মানে হাত কাঁপাকাঁপি করলে তোমার চিত্রটা সুন্দর হয় না। এটা তো ভয়ের কিছু নাই যে আঁকতে পারতেছে কিনা বা পড়ছে কিনা। ইজি ভাবে ধরবে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে ধরে স্বাভাবিকভাবে বসাবে, সূক্ষ্মভাবে যেন সবকিছু বসাতে পারো, তাহলে সুন্দরভাবে আমার চিত্রটা আঁকা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম ধাপে কি করলাম, যে 4 সেন্টিমিটার স্কেল দিয়ে আমি এখন, আজকে আমরা যদি তোমরা যদি চাও যে স্যার আমরা তো ওই বইয়ের ভাষা অনেক কঠিন মনে হচ্ছে, আপনি একটু নিজের মতো করে বা বলে দেন, বা আমাদের জন্য যেন সহজ হয়, সেই ক্ষেত্রে হলে আমিও বলতে পারি। আমি বললাম যে আমরা যেভাবে আঁকলাম, যে প্রথম ধাপে যে কাজটা করব, যে কি করেছি আমরা প্রথম ধাপে, যে একটি স্কেল দিয়ে, স্কেলের সাহায্যে আমি নিজের মতো করে দিচ্ছি, স্কেলের
সাহায্যে, এটা কোনো বইয়ের সাথে হুবহু মিলবে না, এটা একান্ত নিজের ভাষায় দিচ্ছি। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এর একটি সরল, একটি 4 সেন্টিমিটার একটি সরল রেখা এটা প্রথম ধাপ। আমি আমি একান্ত এটা সম্পূর্ণ স্যারের নিজের মতো করে লিখে দিচ্ছি। যারা এখানে আমরা যে কাজটা করছি সেই কাজটা নিজের ভাষায় আমরা লেখার চেষ্টা করি, যাতে করে পরীক্ষার খাতায় বর্ণনাটা আমার মুখস্থ করে যাওয়া যেন দরকার না হয়। জাস্ট আমি বুঝে কিভাবে আমি আঁকছি সেই কাজটা যদি আমি সুন্দর করে লিখে দিতে পারি, তাহলে সেটার নামে বর্ণনা, অঙ্কন বিবরণ বা অঙ্কন বর্ণনা। তো আমি প্রথমে যে কাজটা করলাম সেই কাজটা আমি লিখলাম যে আমি স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি সরলরেখা আঁকি। এই কাজটি আমি প্রথমে করলাম। দ্বিতীয় ধাপে আমি কি কাজটা করছি, আমরা যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা দ্বিতীয়বার জয়েন করব। তৃতীয় ধাপে আমি আঁকছি, কি কাজটা করেছি দ্বিতীয় ধাপে, যে এই বিন্দুতে আমি যদি মান লিখে দিই, আমি মান লিখে দিলে জনতা জিনিসটা সহজ হবে। এক্ষেত্রে আমি বিন্দুগুলার মান লিখে দিচ্ছি। ক, খ, ক, খ, গ, ঘ, এভাবে আমি দিলাম যাতে করে বর্ণনাটা আঁকতে সুবিধা হয়। তোমরা এগুলাকে ক খ দিয়ে দাও, ক খ দিলে সবচেয়ে সহজে বর্ণনা করা যায় আমি আমার মতে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি তাহলে 4 সেন্টিমিটারের একটি সরলরেখা, সরলরেখাটার নাম তো আছে 4 সেন্টিমিটারে ক খ, ক খ আমি দেখি এই যে এটা সহজ করে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে একটু ঠিক করে নাও। 4 সেন্টিমিটারের একটি ক খ সরলরেখা আঁকি, একটি ক খ সরলরেখা আঁকি, যাতে করে তোমাদের বলতে বা সুবিধা হয়। দ্বিতীয় ধাপে আমরা কি কাজ করেছি সেটা আমরা এখন দেখব, যে চাঁদা ব্যবহার। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা লিখলাম চাঁদা ব্যবহার করে ক বিন্দুতে, মানে ক বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকে। ক কোণ সমান 60 ডিগ্রি, মানে এটা তো ক কোণ, ক কোণ সমান 60 ডিগ্রি কোণ আঁকে। বা এভাবে যদি না পারো, চাঁদা ব্যবহার করে ক বিন্দু 60 ডিগ্রি কোণ আঁকি। ক বিন্দুতে 60 ডিগ্রি কোণ, ক কোণ মানে এখানে কর আগে একটা কোণ চিহ্ন দিলাম, দেখো ক কোণ সমান 60 ডিগ্রি কোণ আঁকি। আচ্ছা, এটা আমি দ্বিতীয় ধাপে কাজটি করলাম, যে এই কাজটি তোমরা লিখে নাও, যারা লিখো নাই খেয়াল করেন, এটা একান্ত স্যারে যেভাবে আমি আঁকলাম সে বর্ণনাটা আমি করতেছি এখানে। এখন দুইটা দ্রুত লিখে নাও, আমি কিন্তু মোছা লাগবে আমার, সেক্ষেত্রে তোমাদেরকে দ্রুত এই কাজ লিখে নাও, দ্বিতীয় ধাপটা দ্রুত লিখে নাও।
তাহলে আমি এটা মুছে দিচ্ছি এই অংশটুকু। আমরা এখন তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে আমরা যে কাজটা করেছি, এখানে আমরা যে এখানে 3 সেন্টিমিটার, এখানে ক গ সমান, তৃতীয় ধাপে দেখব ক গ সমান 3 সেন্টিমিটার, ক ক হ বাহু সমান বাহুকে 3 সেন্টিমিটার কে তিন সেন্টিমিটার সমান, মানে 3 সেন্টিমিটার সমান কেটে নিই। আমি ক গ বাহুটাকে ক গ বাহুটা যেন 3 সেন্টিমিটার সমান করে কেটে নিই, সেটাও দিতে পারি। ক গ বাহুকে 3 সেন্টিমিটার সমান কেটে নিই, মানে পেন্সিল কম্পাস দিয়ে। এটা এখানে আমরা যেভাবে কেটে নিই সেটা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে। আমরা স্কেল বসিয়ে স্কেল বসিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সুবিধা হয়। যে স্কেল বসিয়ে ক গ বাহু সমান 3 সেন্টিমিটার সমান কেটে নিই। এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, অথবা আমি এটাকে মুছে দিচ্ছি, এটাকে অবলিক চিহ্ন দিয়ে তোমরা, আমি আবার বলতেছি, এখানে আমি এটা মুছে দিলে এই তৃতীয় ধাপটা তুমি অবলিক চিহ্ন দাও। তুমি যাতে লেখাটা শেষ, এই লেখাটা শেষে অবলিক চিহ্ন দাও। অবলিক চিহ্ন দিয়ে এভাবে দিতে পারো। আমি আর একটু, যে ক গ বাহু সমান 3 সেন্টিমিটার, এখানে এটাকে এভাবে দিচ্ছি আমি। এটা লিখে থাক, এটার ডান পাশে অবলিক চিহ্ন দিয়ে আবার অন্যভাবে দিতে পারো, যাদের তোমাদের জন্য সহজ, যাদের জন্য এভাবে সহজ হয়। যে এখানে ক গ বাহু সমান সমান 3 সেন্টিমিটার। বাস, এখানে 3 সেন্টিমিটার কিভাবে হয়েছে আমি এটা কেটে নিয়েছি, এটাও হয়ে যায়। এখানে এটা অবলিক চিহ্ন দিয়ে দাও। এখানে ক ক ঘ বাহু সমান 3 সেন্টিমিটার। এভাবে এটাও দিতে পারো, যার কাছে যেটা সহজ হয়। প্রথমে যেটা লিখলাম, যে ক গ বাহু সমান 3 সেন্টিমিটার করে কেটে নিই, সেটা দিলে হবে। অথবা এখানে ক ঘ বাহু সমান 3 সেন্টিমিটার, এটা দিলে হবে, যার কাছে যেটা সুবিধা হয়। আচ্ছা, এবার আমি প্রথম ধাপে মুছে দিচ্ছি। যারা লিখো নাই তারা স্ক্রিনশট দিয়ে এ পর্যন্ত জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর যারা আঁকছো, অবলিক অথবা অবলিক চিহ্নটা হচ্ছে এখানে, এই যে অথবা চিহ্নটা আর কি, এই যে এইভাবে, এই যে লিখি না,
আমরা লিখি না ক অথবা খ, এটা লিখি না, এটাকে এভাবে লিখা যায় ক, এই যে এই বাঁকা করে চিহ্নটাকে বাঁকা করে এই যে খ, এভাবে দেওয়া যায় মানে ক অথবা খ। এখানে অবলিক মানে এই যে বাঁকা করে ডান এভাবে বাঁকা করে দেওয়া মানে হচ্ছে অবলিক চিহ্ন। বাংলা এটা ভাগ চিহ্ন না, ভাগ চিহ্ন তো সংখ্যা লেখার ক্ষেত্রে, এটা বাংলাতে লিখতে গেলে এটা অবলিক মানে এটা অথবা এটা। মানে আমি বলতে চাচ্ছি তুমি ইচ্ছে করলে তৃতীয় ধাপের প্রথম লেখাটা লিখতে পারো অথবা দ্বিতীয় লেখাটা লিখতে পারো, যার কাছে যেটা ভালো মনে হয়। হ্যাঁ সেটাও দিতে পারো, কেটে নি বা টেনে নি, সেটা দুইটাই সমস্যা নাই। আর যেটা মায়া যেটা বলতেছে যা টেনে নি 3 সেন্টিমিটার পর্যন্ত টেনে নি, আর গ সমান 3 সেন্টিমিটার সমান টেনে নি, বা এটাও দিতে পারো, সমস্যা নাই। কেটে নিতে হলে তো আরো প্রথমে রেখাটা আগে দিয়ে বড় করতে হবে, তারপরে কেটে নিতে হবে। আর টেনে নিয়ে হচ্ছে এখান থেকে আমার 3 সেন্টিমিটার পর্যন্ত জানো। আর এটা প্রথম লাইনটা একটু জটিল, এজন্য আমি দ্বিতীয় লাইনটা লিখালাম যে এখানে ক ঘর সমান 3 সেন্টিমিটার, মানে আমি এখানে যে ক ঘরটা 3 সেন্টিমিটার পর্যন্ত মেপে নিব। এই জন্য আমি দ্বিতীয় লেখাটা যাতে সহজ, এই জন্য আমি প্রথম লেখাটাকে, এই জন্য যে প্রথম লেখাটা না লিখে তোমরা ইচ্ছে করলে দ্বিতীয় লেখাটাও লিখতে পারো, যে এখানে ক ঘর সমান 3 সেন্টিমিটার। এই কারণে আমি লেখাটাকে দুইবার লিখলাম, যে অবলিক দিয়ে, যে যার কাছে যেটা সুবিধা হয়। আমি মনে করি দ্বিতীয় লেখাটা সহজ হবে বর্ণনা করার ক্ষেত্রে, এই জন্য তোমরা তৃতীয় ধাপের অবলিকের পরে যে লেখাটা, এই লেখাটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা যেহেতু আমি নিজে নিজে বর্ণনা করতেছি, সে কারণে তোমাদের জন্য একটু কাটাছিড়া করা লাগতেছে। এটা তো আমি মুখস্থ না, আমি যেভাবে তোমাদের জন্য সহজ হয় আমি নিজ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এবারে আসি আমি চতুর্থ ধাপে কি কাজটা করেছি। চতুর্থ ধাপ, আচ্ছা, তো সে চতুর্থ ধাপে কি করলাম, এরপরে আমি দেখলাম আর ক খ সমান গ বিন্দুতে, এই যে ঘ বিন্দুতে কি কাজ করেছি, ঘ বিন্দুতে, ঘ বিন্দুতে ক খ সমান ক খ, গ বিন্দুতে আচ্ছা এখানে এভাবে দেখি, একটু তোমরা একটু মুছে না, এটা ঠিক করে দিই। গ বিন্দুতে, গ বিন্দুর, সরি তোমরা একটু মুছে নাও, গ বিন্দুর ডান পাশে, ডান পাশে, ডান পাশে ক খ সমান 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 চাপ নিয়ে, বৃত্ত চাপ নিয়ে, এখানে কি লিখছি, ঘ বিন্দুর ডান পাশে, মানে এটা ঘ বিন্দুর ডান পাশে ক খ সমান একটা বৃত্ত, মানে সমান একটা চাপ নিব, মানে স্কেল দিয়ে আমি কি করব, সমান করে একটা পেন্সিল কম্পাসে সমান করে নিব, 4 সেন্টিমিটার সমান করে নিয়ে গ বিন্দুর ডান পাশে কি করব, একটা চাপ আঁকবো। চাপটা মানে হচ্ছে এই যে বৃত্ত, এই যে আমি বলি চাপটা হচ্ছে বৃত্ত, চাপটা মানে বলতে হচ্ছে এই যে পেন্সিল কম্পাস, এই পেন্সিল কম্পাসটা যে এখানে বসালাম, বসিয়ে যে ডান পাশে একটা ছোট্ট করে চাপ আঁকলাম, সেটার নাম হচ্ছে বৃত্ত চাপ। সে চাপটার নাম হচ্ছে, যে আমি এখানে বসিয়ে যে একটা চাপ আঁকলাম পেন্সিল দিয়ে, সেটার নাম হচ্ছে বৃত্ত চাপ।
তাহলে আমি কি করলাম, চাঁদা, এখানে চাঁদা ওই যে চন্দ্রবিন্দুটা যদি না দিয়ে থাকি তোমরা দিয়ে দাও চন্দ্রবিন্দু যে চাঁদাতে। আচ্ছা, তো এক্ষেত্রে আমি খেয়াল করো, আর তৃতীয় ধাপটা হচ্ছে তো লিখা আছে এখানে যে ক ঘ বাহু সমান 3 সেন্টিমিটার, এখানে ক গ বাহু সমান 3 সেন্টিমিটার, এই যে কাজটা করলাম যে এখানে এই যে বাহুটা, এই বাহুটা সমান 3 সেন্টিমিটার, তৃতীয় ধাপটা হচ্ছে এই যে দেখো উপরে তৃতীয় ধাপ। তাহলে গ বিন্দুর ডান পাশে ক খ সমান বৃত্তচাপ নিই। তাহলে কি করলাম আমরা, গ বিন্দুতে ক খ সমান করে, এই যে ক খ সমান করে একটা যে মানে পেন্সিল কম্পাস নিলাম, নিয়ে মেপে সেই মাপটা গ বিন্দুতে দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে আমরা পঞ্চম ধাপে যাচ্ছি। আমি যে কাজটা আমি যেভাবে করছি, যেহেতু আমি ত্রিকোণী ব্যবহার করি নাই, সেই ক্ষেত্রে আমি বর্ণনাটা যেহেতু বৃত্তচাপ দিয়ে করেছি সেটা এইভাবে লিখলাম, পঞ্চম ধাপ। এবং এবারে আসো খ বিন্দুর উপরে, খ বিন্দুর উপরে ক গ সমান ক ঘ সমান বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ। খ বিন্দুর উপরে ক ঘ, এই যে ক ঘ সমান বৃত্তচাপ আঁকি। আচ্ছা, খ বিন্দুর উপরে ক ঘ সমান একটা বৃত্তচাপ আঁকলাম, কেমন, খ বিন্দুর উপরে। এবং লিখলাম, এবার লিখলাম বৃত্তচাপ দুইটি, যে বৃত্তচাপ দুটি, বৃত্তচাপ দুটি গ বিন্দুতে স্পর্শ করে। এই যে বৃত্তচাপ দুটি, দেখো বৃত্তচাপ দুটি, এই যে এখান থেকে যে একটা বৃত্তচাপ আঁকলাম, এখান থেকে যে একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দুটি কোন যে কোন বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করছে সে বিন্দুর নাম দিলাম আমি গ। দেখো বৃত্তচাপ দুটি গ বিন্দুতে স্পর্শ করে। এই যে আমার দিকে খেয়াল করো, সেট করবা না। এরপরে আমি শেষ ধাপে চলে যাচ্ছি। ষষ্ঠ ধাপে গিয়ে দেখবো ষষ্ঠ ধাপে কি দেওয়া আছে। আমার কথা হচ্ছে, আমার বইতে যে বর্ণনাটা দেওয়া আছে সেটাও দিতে পারবা, আর চাইলে এভাবে ওইভাবে আঁকতে পারবা, আর না হয় এভাবে একে বইয়ের যে বর্ণনাটা আছে সেটাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। যে স্যার এই বর্ণনাটা তো অনেক বড় মনে হচ্ছে, আমি কি বইয়ের বর্ণনাটা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে আমি এটা যেভাবে আঁকছি সেখানে সেভাবে আমি বর্ণনাটা করার দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে বর্ণনাটা অনেকের কাছে বড় হতে পারে কিন্তু সহজ, যে যে যা করছিস তাই লিখতেছি। তাহলে কি করছি আমি, গ খ ঘ এবং এই যে
এখানে খ, আচ্ছা গ গ এখানে যে ঘ এবং দেখো এখানে কি যোগ করছি, খ গ, খ কমা গ যোগ করি। দেখো আমি কি করলাম, এ বিন্দু আর এই বিন্দু যোগ করছি এবং এই বিন্দু যোগ করছি। এখানে দেখো প্রথমে লিখলাম যে এই দুইটা বিন্দু আমি যোগ করলাম, এই যে বাহুটা পেলাম এবং এই বিন্দু আর এই বিন্দু যোগ করে খ গ বাহুটা আমি পেলাম। আচ্ছা, এই হলো আমার ষষ্ঠ ধাপ। আর আমি এখন সপ্তম ধাপে আমি কি করেছি, সপ্তম ধাপ বলতে আর কিছু নাই, যোগ করি। সুতরাং এই যে সুতরাং আর নাই, ষষ্ঠ ধাপ দিয়ে আমি শেষ করে নিলাম। সুতরাং ক খ গ ঘ আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে সামান্তরিক। চতুর্থ ধাপটা আমি মুছে দিলাম, চতুর্থ ধাপ বুঝতে পারো না কেন, এখন বললে কি হবে চতুর্থ ধাপ? আচ্ছা ভিডিওটা দিলে তখন আবার দেখবা। চতুর্থ ধাপ অনেকেই চতুর্থ ধাপে আমি কি ছিল পঞ্চম ধাপের আগে, এখানে আমি চতুর্থ ধাপে লিখেছিলাম যে গ বিন্দুতে ক অক্ষর সমান করে ক মানে গ বিন্দুতে, আমি আবার বলতেছি, এখানে গ বিন্দুতে গ গ বিন্দুর ডান পাশে আমি লিখছিলাম, চতুর্থ ধাপে আমি লিখেছিলাম যে ঘ বিন্দুর ডান পাশে ক অক্ষর সমান করে একটি বৃত্তচাপ আঁকি। আমি চতুর্থ ধাপে বলেছিলাম যে ঘ বিন্দুতে, ঘ বিন্দুর ডান পাশে ঘ বিন্দুর, এই যে দেখো এই যে কি কাজটা করেছি, যে ঘ বিন্দুর ডান পাশে, ঘ বিন্দুর ডান পাশে ক অক্ষর সমান একটি বৃত্তচাপ আঁকি। আমি এটাই লিখেছিলাম চতুর্থ ধাপে। তাহলে আমার সুতরাং সুতরাং কি হয়েছে যে ক খ গ ঘ হচ্ছে নির্দিষ্ট সামান্তরিক। তো এই ক্ষেত্রে যারা এইভাবে শিখবে তাদের ক্ষেত্রে আমি বলি তাহলে রম্বসটা আঁকবে কিভাবে। গত ক্লাসে আমি দুইটা জিনিস মনে আছে কিনা এর আগে, যে আমি আয়ত এবং বর্গ একসাথে আঁকালাম আর বর্ণনাটা একই রকম দেখালাম। তো সেক্ষেত্রে আমি বলে নিচ্ছি, আচ্ছা এখানে যাক, আজকে ঝামেলা হবে, আজকে যেহেতু আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে, আজকে এটাই থাকুক, কালকে আমরা রম্বসটা একই রকম করে দেখবা, আমাদের কাজটা প্রায় একই রকম হবে। তো আমরা আরো ছোট হবে, রম্বসের বর্ণনাটা আরো সহজ, আরো আরো ছোট। তো সেই ক্ষেত্রে আগামী ক্লাসে আমরা রম্বসটা দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই ক্লাসটা আমরা দেখি এ পর্যন্ত থাকুক। আমরা এটা বাসায় দুইবার করে আঁকবো। আজকের কাজ হচ্ছে একবার বর্ণনা করব, হোমওয়ার্ক হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে বর্ণনাটা তুমি তোমার মতো করে, যে স্যার আমি বইয়ের বর্ণনাটা দেব তাহলে কোনো সমস্যা নাই, আমার বর্ণনাটা যেটাই হোক বই থেকে লিখলেও কোনো সমস্যা নাই, বা মানে এভাবে যদি তুমি আঁকো এভাবে আঁকলেও সমস্যা নাই, কোনো মানে যেভাবে দাও, আমার কথা হচ্ছে সুন্দরভাবে দিতে পারলেই হবে। যে স্যারের মতো করে না দিলে কি স্যার নাম্বার কম দিবেন? না, আমি আবার এরকম কোনো কাজ করি না যে আমার মতো লিখলে আমি বেশি নাম্বার দিই, আবার আমার মতো না হলে কম নাম্বার দিই, এরকম কাজ তোমাদের স্যার করে না। যে আমার কথা হচ্ছে সঠিক হলেই যেই ভাবে হোক যেখান থেকে শিখুক না কেন কোনো সমস্যা নাই, বর্ণনাটা
জিনিসটা সঠিকভাবে বর্ণনা করতে পারলে অঙ্কটা সঠিকভাবে হলেই হয়, যে নিয়মে হোক না কেন নিয়ম যেন সঠিক থাকে এটাই। তো যাই হোক, আমি ক্লাসটা আমাদের এখানে শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক আমি বলে নিচ্ছি, হোমওয়ার্ক তো তোমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারি। তারপর আমি এখানে সবাইকে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে আজকে যে সামন্তরিকটা আমরা আঁকলাম, যে 60 ডিগ্রি কোণের একটি সামন্তরিক আঁকি। সবাই প্রশ্নটা একটু লিখে নাও, যে 60 ডিগ্রি কোণের একটি সামন্তরিক আঁকি যার একটি বাহু 4 সেন্টিমিটার এবং অপর বিপরীত বা অপর একটি বাহু 3 সেন্টিমিটার, বা একটি বাহু, আবারও বলতেছি, যে একটি 60 ডিগ্রি কোণের একটি সামন্তরিক আঁকি যার একটি বাহু 4 সেন্টিমিটার, একটি বাহু 3 সেন্টিমিটার। 60 ডিগ্রি কোণের একটি সামন্তরিক আঁকি যার একটি বাহু 4 সেন্টিমিটার, অপর বাহু 3 সেন্টিমিটার। এটা লিখলে কিন্তু বিপরীত বাহুর কথা চলে আসে, এই জন্য দুইটি বাহু লিখলেও লেখার আর দরকার হয় না। এইভাবে তোমরা একবার বর্ণনা সহ আঁকবে, আরেকবার শুধু মানে চিত্রটা আঁকবে, বর্ণনাটা আঁকা লেখা লাগবে না। তো এভাবে যেন আমরা কাজটা শেষ করতে পারি।